হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটি একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি, অর্থাৎ সংবিধান কিভাবে সংশোধন করা যায় তার পদ্ধতিটা কি, এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো, এইভাবে তোমরা উত্তরটি লিখবে: শাসনতন্ত্রের সংশোধন, অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশনস। শাসনতন্ত্রের সংশোধন সম্পর্কে সমালোচকগণের অভিযোগ হলো যে শাসনতন্ত্র একটি পবিত্র দলিল, পুনঃ পুনঃ সংশোধন কোনো অবস্থায় কাম্য নয়। সমালোচকগণের বক্তব্যে কিছু পরিমাণে যৌক্তিকতা থাকলেও একে সম্পূর্ণ গ্রহণ করা যায় না। শাসনতন্ত্র হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার একটি পবিত্র বলে অপরিবর্তনীয়, এই কথা মানতে পারা যায় না। বর্তমান যুগে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে মানব জীবনেও পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনশীল পরিস্থিতিকে কোনো শাসনতন্ত্রই স্থায়িত্বের দাবি করতে পারে না। জাতীয় জীবনের প্রয়োজন এবং পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে শাসনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন অপরিহার্য হয়ে পড়ে। টমাস পেইনের মতে প্রতি যুগের মানুষের যুগোপযোগী কার্য সম্পাদনের স্বাধীন সুযোগ থাকা একান্তই কাম্য। সাধারণভাবে যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র দুষ্পরিবর্তনীয় হলেও ভারতের শাসনতন্ত্র সংশোধনের পদ্ধতি বিচিত্র ও বৈশিষ্ট্যপূর্ণ। সাধারণত সংশোধন পদ্ধতির ভিত্তিতে শাসনতন্ত্রকে সুপরিবর্তনীয়, ফ্লেক্সিবল এবং দুষ্পরিবর্তনীয় এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। সাধারণ আইন পাশের পদ্ধতিতে শাসনতন্ত্রের সংশোধন সম্ভব হলে তাকে সুপরিবর্তনীয় শাসনতন্ত্র বলা হয়, আর যে ক্ষেত্রে সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় সেই শাসনতন্ত্রকে দুষ্পরিবর্তনীয় শাসনতন্ত্র বলা হয়। সংশোধন পদ্ধতির দিক থেকে ভারতীয় শাসনতন্ত্র সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার সামঞ্জস্য বিধান করেছে। এরপরে দেখো, শাসনতন্ত্র সংশোধনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন 1. শাসনতন্ত্রের অন্তর্গত কতকগুলি বিষয় সম্পর্কে পরিবর্তন বা সংশোধন সাধারণ আইন পাশের পদ্ধতি, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সম্ভব হয়, যেমন রাজ্যের অন্তর্ভুক্তি, রাজ্যের পুনর্গঠন, অঙ্গরাজ্যের দ্বিতীয় কক্ষের প্রবর্তন বা বিলোপ সম্পর্কে সহজেই শাসনতন্ত্রের সংশোধন হতে পারে। 2. শাসনতন্ত্রের অন্য কতকগুলি বিষয়ে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে হয়। সংশোধনের প্রস্তাব প্রথমে বিল আকারে পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থিত করতে হয়। ওই বিল পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 দ্বারা সমর্থিত হওয়া প্রয়োজন। তারপর ওই বিল অঙ্গরাজ্যগুলির অন্তত অর্ধেক আইনসভায় অনুমোদিত হওয়া প্রয়োজন। এরূপে অনুমোদিত বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করলে শাসনতন্ত্রের সংশোধন হয়। উদাহরণস্বরূপ, ইউনিয়ন ও রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন ক্ষমতার বন্টন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন বিভাগীয় সম্পর্ক, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, পার্লামেন্টের রাজ্যগুলির প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি প্রভৃতি বিষয়গুলি সম্পর্কে এই বিলে সংশোধন পদ্ধতি গ্রহণ করতে হয়। 3 নম্বর দেখো, শাসনতন্ত্রের অন্যান্য বিষয়ের সংশোধনের জন্য সংশোধন প্রস্তাব পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থিত করা হয়। বিলগুলি পার্লামেন্টের প্রত্যেক কক্ষের ভোট প্রদানকারী সদস্যের 2/3 সংখ্যাধিক্যে এবং মোট সদস্য সংখ্যার অধিকাংশের দ্বারা গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি লাভ করলে শাসনতন্ত্রের সংশোধন হয় 368 ধারা অনুযায়ী। সুতরাং ভারতীয় শাসনতন্ত্র অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। ভারতীয় শাসনতন্ত্রে এই পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ বলা যেতে পারে। পয়েন্ট দেখো, শেষ পয়েন্ট: মৌলিক অধিকার সংক্রান্ত ধারা সংশোধন বিতর্ক। সুতরাং ভারতীয় শাসনতন্ত্র অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। ভারতীয় শাসনতন্ত্রে এই পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ বলা যেতে পারে। অবশ্য শাসনতন্ত্র বারবার পরিবর্তিত হবে কিনা তা নির্ভর করে সমাজে প্রভাবশালী শ্রেণীর সুবিধা অসুবিধার উপর। ভারতের ক্ষেত্রেও তা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ শাসক শ্রেণী শাসনতন্ত্রের ব্যবস্থা অথবা আদালত কর্তৃক শাসনতন্ত্রের ব্যাখ্যা অসুবিধাজনক বা অকাম্য বলে মনে করলে শাসনতন্ত্রের যে কোনো অংশের পরিবর্তন করতে পারে। আজ পর্যন্ত 80 বার ভারতের শাসনতন্ত্রের সংশোধন হয়েছে। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট, গোলকনাথ ও অন্যান্য বনাম পাঞ্জাব রাজ্য,
মামলায় যে ঐতিহাসিক রায় দেন তার উল্লেখ প্রয়োজন। 1976 সালের 27শে ফেব্রুয়ারি উপরিউক্ত মামলার রায়ে সুপ্রিম কোর্ট অভিমত দেন যে রায় দানের দিন থেকে তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারকে সংকুচিত করবার বা বিনষ্ট করবার জন্য কোনো সংশোধন প্রস্তাব পাশের ক্ষমতা পার্লামেন্টে থাকবে না। আদালতের এই অভিমতে পার্লামেন্টের শাসনতন্ত্র সংশোধনের ক্ষমতা সীমিত হয়ে পড়ে। এই অসুবিধা দূর করার জন্যই 24তম সংশোধন আইন পাশ হয়। নতুন সংশোধন আইনে 338 এবং 13 ধারার সংশোধন করে নতুনভাবে লিখিত হয়। প্রথমত 368 ধারা মতে পার্লামেন্ট শাসনতন্ত্রের যে কোনো অংশের পরিবর্তন, সংযোজন বা কোনো অংশ বর্জন করতে পারবে। দ্বিতীয়ত 368 ধারা অনুসারে কোনো সংশোধনের ক্ষেত্রে 13 ধারাটি প্রযোজ্য হবে না, অর্থাৎ 13 ধারার আইন প্রণীত হলে তা বাতিল বলে গণ্য হবে না। তৃতীয়ত পার্লামেন্টের উভয় কক্ষের গৃহীত বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করবেন। নতুন সংশোধন আইন পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে। শাসনতন্ত্রের 24তম এবং 29তম সংশোধন আইনের বৈধতা সম্পর্কে প্রশ্ন উঠলে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলার রায়ে এপ্রিল 1973 বলেছেন যে শাসনতন্ত্রের মৌলিক কাঠামো বজায় রেখে পার্লামেন্ট যে কোনো ধারার পরিবর্তন করতে পারে। পরিবর্তনের ব্যবস্থা স্বীকার না করলে জনগণের মধ্যে শাসনতন্ত্র বহির্ভূত ব্যবস্থা গ্রহণের প্রবণতা দেখা দেবে। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে শাসক দল তীব্র সমালোচনা করেন। সুপ্রিম কোর্ট শাসনতন্ত্রের মৌলিক কাঠামোর পরিবর্তনের অধিকার পার্লামেন্টের নেই বলে মত প্রকাশ করলেও মৌলিক কাঠামোর কোনো ব্যাখ্যা দেননি। এই অসুবিধা দূর করার জন্যই 1976 সালে 42তম সংশোধন আইন পাশ করার প্রয়োজন হয় বলে শাসক দল অভিমত দেন। 42তম সংশোধনী আইন পার্লামেন্টের শাসনতন্ত্র সংশোধনের ক্ষমতার উপর সরকার সকল বাধা অপসারণ করা হয়। সংশোধনের বিষয়বস্তু সম্পর্কে আদালতের এখতিয়ারও রহিত করা হয়েছে। 1977 সালে শাসক গোষ্ঠীর পরিবর্তন ঘটলে পুনরায় শাসনতন্ত্রের সংশোধন করা হয়। 1980 সালের 9 মে মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট রায়দান প্রসঙ্গে 42তম সংবিধান সংশোধন আইনের 55 ধারা অবৈধ বলে ঘোষণা করে। এই ধারার বলে পার্লামেন্ট 368 ধারা অনুযায়ী সংবিধান সংশোধনের চূড়ান্ত ক্ষমতা লাভ করেছে। বর্তমান সময় পর্যন্ত ভারতীয় শাসনতন্ত্রের 86 বার সংশোধন হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সংশোধন করেছে। তো এই ছিল ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি। এর অ্যান্সারটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্ন উত্তর এখনো দিতে পারেনি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।